এপ্রিল মাস 2025। এই মুহূর্তে চীনের জনসংখ্যা 141 কোটি। ভারতের পর বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ চীন। তবে বিশ্বের সবচাইতে বড় এনার্জি কনজিউমিং কান্ট্রি কিন্তু চীন। যেমন 2022 সালে ইন্ডিয়ার চেয়ে 7 গুণ, আমেরিকার চেয়ে দ্বিগুণ ইলেকট্রিসিটি কনজিউম হয়েছে চীনে। ফসিল ফুয়েল কনজামশনের দিক দিয়েও হিসাবটা সেরকমই। ফসিল ফুয়েল অর্থাৎ তেল, গ্যাস, কয়লা এসব। মাত্র 32 কোটি মানুষের আমেরিকা সবচাইতে বেশি তেল আর গ্যাস কনজিউম করে, কিন্তু চীন আবার কয়লা ইউজ করে অনেক অনেক বেশি। সুতরাং সব মিলিয়ে হিসাব করলে ফসিল ফুয়েল কনজামশনে চীনই থাকে প্রথমে। কিন্তু টুইস্ট হলো চীনকে তার প্রয়োজনীয় এনার্জির 70% আমদানি করতে হয়, আর এই আমদানির আবার 80% আসে জাহাজে করে, এবং সেসব জাহাজকে আসতে হয় মালাক্কা প্রণালী দিয়ে, যা মাত্র 1.7 মাইল প্রশস্ত, 580 মাইল লম্বা ওয়াটারওয়ে, যা ভারত মহাসাগর এবং সাউথ চায়না সিকে কানেক্ট করে। অর্থাৎ এটি একটি চোক পয়েন্ট। কথার কথা, আমেরিকার সাথে যদি এখন চায়নার অল আউট যুদ্ধ হয়, তাহলে মার্কিন নেভি এখানে ব্লকেট দিবে, এটা নিশ্চিত থাকুন। ইন্দো প্যাসিফিক রিজনে আমেরিকার প্রভাব অনেক বেশি, সে সাথে আমেরিকার স্ট্রং মিলিটারি প্রেজেন্স তো আছেই। এখন এসব ক্যালকুলেশন তো চীনও করে। তো আসুন দেখি আজ চীন কিভাবে সেটা কাউন্টার করতেছে, আর চীনের জিওগ্রাফিক্যাল চ্যালেঞ্জগুলো কি কি। ওই যে শুরুতেই বললাম, চীন বিশ্বের সবচাইতে বেশি কয়লা কনজামশন করে। চীন কয়লা কনজামশন কমাতে চাচ্ছে পরিবেশগত কারণে। রিনিউয়েবল এনার্জি সেক্টরে চীন প্রচুর টাকা পয়সা ইনভেস্ট করতেছে, কিন্তু এরপরও তার ব্যাপক এনার্জি চাহিদা মেটাতে চীনকে কিন্তু তেল আর গ্যাস কনজামশন বাড়াতে হচ্ছেই। আর সেটা করতে গিয়ে তেল গ্যাসের আমদানিও বেড়ে যাচ্ছে। 2024 সালের হিসেব অনুযায়ী চীন তার আমদানিকৃত ক্রুড অয়েলের 22% আমদানি করেছিল রাশিয়ার কাছ থেকে, সৌদি আরবের কাছ থেকে আমদানি করেছে 15.96%, ইরাকের কাছ থেকে আমদানি করেছে 12.96%, এবং ব্রাজিলের কাছ থেকে আমদানি করেছে 8.94%। আর বাদবাকি অংশ আমদানি করেছিল আরব আমিরাত, ওমান, কুয়েত এসব দেশ থেকে, এমনকি আমেরিকার কাছ থেকেও আমদানি করেছিল। অন্যদিকে জাহাজে করে চীন এলএনজি আমদানি করতেছে অস্ট্রেলিয়া, কাতার, মালয়েশিয়ার মতো দেশগুলো থেকে। তুর্কমেনিস্তান আর রাশিয়া থেকে বিপুল পরিমাণ গ্যাস চীন আমদানি করতেছে পাইপলাইন দিয়ে। রাশিয়া সাইবেরিয়া হয়ে সাইবেরিয়ান পাইপলাইন দিয়ে চীনে প্রচুর গ্যাস ঢুকতেছে। এটা নিয়ে তো চীন কনসার্ন না, কিন্তু ওই যে জাহাজে করে মিডল ইস্ট, পারস্য আর আফ্রিকার দেশগুলো থেকে তেল আর এলএনজি আসতেছে, সেটা নিয়ে চীন কনসার্ন। কারণ ওই জাহাজগুলো আসতেছে মালাক্কা প্রণালী ঘুরে। মালাক্কা প্রণালীর এক পাশে মালয়েশিয়া আর এক পাশে ইন্দোনেশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এসব দেশের শক্তিশালী ইকোনমিক টাই রয়েছে। ম্যাপে চীনের আশেপাশের দেশগুলো দেখুন, 270 কিলোমিটার দূরেই তাইওয়ান, আমেরিকার অন্যতম মিত্র দেশ। সেখানে পার্মানেন্ট মিলিটারি বেস না থাকলেও মার্কিন সেনাদের প্রেজেন্স সবসময় থাকে। তাইওয়ান মিলিটারি পুরোপুরি ওয়েস্টার্নাইজ এবং আমেরিকান ব্যাকড। তাইওয়ানকে আমেরিকা রীতিমতো রক্ষা করে, কিন্তু কেন, সে বিষয়ে আমার বানানো একটি ভিডিওর লিঙ্ক এই ভিডিওর শেষে পাবেন। চীন থেকে 650 কিলোমিটার দূরে জাপানে রয়েছে আমেরিকার কাদেনা এয়ারবেস। আবার জাপানের মাটিতেই ইয়োকোসুকা নেভাল বেস রয়েছে, যেটা এখন মার্কিন 7ম নৌবহরের ঘাঁটি। চীনের মাটি থেকে 540 কিলোমিটার দূরে দক্ষিণ কোরিয়ার মাটিতে আমেরিকার ক্যাম্প হামফ্রি বেস আছে। এই রিজনে আমেরিকার সবচেয়ে বড় মিলিটারি ঘাঁটি কিন্তু ওইটা। আবার দক্ষিণ কোরিয়ার মাটিতে ওশান এয়ারবেজে মার্কিন বিমান বাহিনীর ঘাঁটি রয়েছে। ফিলিপাইনের সুবেক বেতে রয়েছে মার্কিন নেভাল প্রেজেন্স। 1992 সালে এটি বন্ধ হয়ে গেলেও রিসেন্টলি আবার মার্কিন মিলিটারি সেখানকার কি স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছে। ফিলিপাইনের সাথে আমেরিকার এনহ্যান্স ডিফেন্স কোঅপারেশন এগ্রিমেন্ট ইডিসি এর আওতায় ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতেই অবস্থিত ক্লার্ক এয়ারবেজে অ্যাক্সেস নিয়েছে মার্কিন মিলিটারিরা। এছাড়াও ফিলিপাইনের কাগায়ান প্রভিন্সে নতুন একটি ঘাঁটি খুলেছে আমেরিকা, র্যাপিড মিলিটারি ডিপ্লয়মেন্টের কথা চিন্তা করে। সিঙ্গাপুরের পায়া লেবার এয়ারবেস হলো মার্কিন এয়ারফোর্সের 497th কমব্যাট ট্রেনিং স্কোয়াড্রনের ঘাঁটি। সিঙ্গাপুর সরকারের পারমিশন নিয়েই মার্কিন এয়ারফোর্স আর নেভি এই বেস অপারেট করে। 2018 সালের জুন মাসে এখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর নর্থ কোরিয়ার নেতা কিম জং উনের অংশগ্রহণে
নর্থ কোরিয়া ইউনাইটেড স্টেটস সামিট অনুষ্ঠিত হয়েছিল। ট্রাম্প পায়া লেবার এয়ারবেজেই ল্যান্ড করেছিলেন, মালাক্কা প্রণালীর একেবারে চোখ পয়েন্টে, অর্থাৎ সবচাইতে ভাইটাল জায়গায় কিন্তু এই সিঙ্গাপুর। ম্যাপেই দেখুন, চীনের গুরুত্বপূর্ণ শহর গুয়াংজু থেকে 2100 কিলোমিটার দূরে আমেরিকার গুয়াম। এটা আবার আমেরিকার নিজস্ব টেরিটরি। এখানে এয়ারফোর্স বেস এবং নেভাল বেস রয়েছে। এখানে B-1B স্ট্র্যাটেজিক বোমারু বিমান সর্বদা মোতায়েন থাকে। অস্ট্রেলিয়াতে অবস্থিত RAF বেস টিন্ডাল ইউজ করে মার্কিন মিলিটারি। মার্কিন বিমান বাহিনীর স্ট্র্যাটেজিক বোমারু বিমানগুলো লং রেঞ্জ মিশনে পাঠানোর জন্য এটা তারা ইউজ করে। থাইল্যান্ডের সাথে আমেরিকার আছে মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট, এবং এই চুক্তির আওতায় থাইল্যান্ডের ইউতাপাই এয়ারবেস ইউজ করতে পারে মার্কিন বিমান বাহিনী। এছাড়াও প্রশান্ত মহাসাগরে আরও আছে আমেরিকার নিজস্ব বেশ কিছু দ্বীপপুঞ্জ, যেমন ওক আইল্যান্ড, আরও দূরে গেলে সেই বিখ্যাত পার্ল হারবার ঘাঁটি। এমনকি আলাস্কা থেকে চীনের হারবিনের মতো গুরুত্বপূর্ণ শহরের দূরত্ব 5050 কিলোমিটার। লং রেঞ্জ বোমারু বিমানের সীমানার ভেতরেই এটি পড়ে। ব্যাপারটা ক্লিয়ার করি, আমেরিকার B-2 স্টেলথ বোমারু বিমান 11,000 কিলোমিটার ফ্লাই করতে পারে কোনো রকম রিফুয়েলিং ছাড়া, অর্থাৎ বোমা মেরে আবার ফিরে আসতে পারবে। চিন্তা করে দেখুন। আবার B-1B ল্যান্সার বোমারু বিমান 5,600 কিলোমিটার যেতে পারে রিফুয়েলিং ছাড়া। ভারত মহাসাগরেও তো আমেরিকার আছে ডিয়েগো গার্সিয়া, অন্যতম স্ট্র্যাটেজিক লোকেশনে মার্কিন মিলিটারি বেস। এখান থেকে রিফুয়েলিং করা হয়। আবার এখানে B-2 স্টেলথ বোমারু বিমান মোতায়েন রাখা হয়েছে লং রেঞ্জ মিশনের কথা চিন্তা করে। অর্থাৎ বুঝতেই পারতেছেন, চীনকে রীতিমতো ঘিরেই রেখেছে আমেরিকা, যে কোনো সময় চাইলেই গলা টিপে ধরতে পারে। 2021 সালে আফগানিস্তান ছেড়ে হঠাৎই চলে যায় আমেরিকা। তখন বাইডেন প্রেসিডেন্ট ছিলেন। রিসেন্টলি ট্রাম্প দেখি আফসোস করতেছে, আফগানিস্তানের বাগরাম এয়ারবেস অন্তত হাতে রাখা উচিত ছিল বাইডেনের। কারণ কি? কারণ হলো, প্রয়োজন পড়লে সেখান থেকে পাশের দেশ ইরানে হামলা করা যেত। এছাড়াও আরেকটি দিক হলো, বাগরাম থেকে 1414 মাইল দূরে চীনের জিনজাং প্রদেশে হামি সিটি, সেখানে চীন তার নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল বানায়। অর্থাৎ দরকার হলে ওই বাগরাম এয়ারবেস ইউজ করে বিমান উড়িয়ে চীনের নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে হামলা চালাতে পারত আমেরিকা। সুতরাং বাইডেন ওটা হাতছাড়া করে আমেরিকার স্ট্র্যাটেজিক ক্ষতি করেছে, এটাই বলতে চাচ্ছিল ট্রাম্প। তো চীন তার এসব জিওগ্রাফিক্যাল চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতেই নিয়ে আসে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ তথা BRI প্রজেক্ট। রাশিয়ার সাথে মেগা জ্বালানি ডিল করেছে চীন, যাতে রাশিয়া থেকে গ্যাস আর তেল আসতে থাকে। সাগর পথে আমেরিকা জ্বালানি সাপ্লাই কাট অফ করে দিলেও যাতে চীন বড় সড়ো কোনো ঝামেলায় না পড়ে। এখন এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বোঝার আগে চীনটাকে একটু ভালো করে দেখুন। এই ছবিটি দেখুন, উপরের হেইহা শহর থেকে নিচের টেংচং শহর পর্যন্ত একটি কাল্পনিক রেখা কল্পনা করা হচ্ছে। এক পাশে হলুদ অংশ আর এক পাশে লাল। এই কাল্পনিক রেখাকে বলে হেইহে টেংচং লাইন। গুগল করলেই পাবেন। হলুদ অংশ চীনের আয়তনের 57%, অথচ চীনের মাত্র 6% জনগণ বসবাস করে এই হলুদ অংশে, আর লাল অংশে বসবাস করে 94% মানুষ। আসুন এবার চীনের ট্রোপোগ্রাফি দেখি। দেখতেই পাচ্ছেন, সবুজ যেখানে বেশি, মানুষও সেখানে বেশি থাকে, কৃষিকাজ সেখানেই বেশি হয়, সহজে বোঝা যাচ্ছে। ওই যে হলুদ অংশ, ওখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা কঠিন কাজ, মরুভূমি, পাহাড় পর্বত, রুক্ষ ভূমি এসবে ভরা জায়গা। ছবিতে খয়েরি অংশ দেখতেছেন, ওটা তিব্বতিয়ান প্লাটো, ভয়ঙ্কর পাহাড়ি এলাকা। সমুদ্রপৃষ্ঠ থেকে ওখানকার এভারেজ উচ্চতা 4000 মিটার। ভয়ঙ্কর ধূসর রুক্ষ পাহাড়ি এলাকা। কমার্শিয়াল বিমান ওই অংশের উপর দিয়ে উঠতে ভয় পায়, কারণ উঠতে থাকা অবস্থায় বিমান যদি কোনো ঝামেলায় পড়ে তাহলে নিকটবর্তী কোনো বিমানবন্দর খুঁজে পেতে তার 12টা বেজে যাবে। এখন চীনের মানচিত্রের উপরের ওই হালকা হলুদ অংশটি গোবি মরুভূমি, আর চীনের পশ্চিম অংশ হলো তিব্বত। তিব্বতের সাথে চাইনিজ কমিউনিস্ট পার্টির রয়েছে ঐতিহাসিক কনফ্লিক্ট। এই রিজনে চীন ব্যাপক ডেভেলপমেন্ট করতে চায়, নিজের নিয়ন্ত্রণ পাকাপোক্ত করে রাখতে চায়। আর সেটা করতে হলে এই রিজনে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে হবে, যাতে হান চাইনিজ মাইগ্রেশন শুরু হয় কাজের সুবাদে। এখানে জনসংখ্যার ঘনত্ব যাতে বাড়তে থাকে, ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ যাতে হয়। সহজ হিসাব, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আন্ডারে অন্যতম গুরুত্বপূর্ণ যে মেগা প্রকল্পটি চীন নিয়েছে তা হচ্ছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডর বা সিপ্যাক। এই প্রজেক্টের আন্ডারে চীন পাকিস্তানের গাদার পোর্ট এবং করাচি পোর্ট ডেভেলপ করতেছে। পাকিস্তানের ভেতর দিয়ে চীনের কাশগড় পর্যন্ত রেলপথ, সড়কপথ এসব বানাচ্ছে।
যাতে মিডল ইস্ট, পারস্য এবং আফ্রিকা থেকে তেল গ্যাস গোয়াদার পোর্ট হয়ে পাকিস্তানের ভেতর দিয়ে ঢুকে যেতে পারে চীনে। আবার চীনের পণ্য যেগুলো ভারত, মধ্যপ্রাচ্য, আফ্রিকা বা ইউরোপের বাজারে যাবে সেগুলোও যাতে পাকিস্তানের ভেতর দিয়ে করাচি বা গোয়াদার পোর্ট ইউজ করে সাপ্লাই দেওয়া যায়। মোট কথা, ওই যে মালাক্কা প্রণালীর কথা বলেছিলাম, ওইটার একটা বাইপাস রুট তৈরি করতেছে চায়না। আবার পাকিস্তান দেশটির উপরে নিজের প্রভাব পাকাপোক্ত করতে সিপ্যাকের আন্ডারেই নানাবিধ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতেছে চীন। ইতিমধ্যে 17টি আলাদা আলাদা বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছে, যার উৎপাদন ক্ষমতা মোট 10,000 মেগাওয়াটের কাছাকাছি। আরও 5টি প্রজেক্ট পাইপলাইনে আছে। আবার ধরুন গোয়াদার পোর্ট থেকে কোনো চাইনিজ জাহাজ যাবে ইউরোপে চাইনিজ পণ্য নিয়ে, তো কিভাবে যাবে? উত্তর হলো মিশরের সুয়েজ খাল দিয়ে যাবে। দেখতেই পারতেছেন মেরিটাইম সিল্ক রোড। দেখতেই পাচ্ছেন জাহাজ গোয়াদার পোর্ট থেকে এসে জিবুটির সামনে দিয়ে রেড সিতে ঢুকবে, এরপর সুয়েজ খাল পাড়ি দিয়ে ভূমধ্যসাগরে যাবে। এরপর সেখান থেকে গ্রিসের অ্যাথেন্স, ইটালির ভেনিস বা ইস্তাম্বুল বা অন্য যে কোনো জায়গায় যাবে। ওই যে জিবুটি, ওই দেশটির লোকেশন দেখতেছেন তো, ভয়ঙ্কর সেন্সিটিভ জায়গায়। সুয়েজ খালে যেতে হলে আগে তো জাহাজকে লোহিত সাগরে ঢুকতে হয়, এখন লোহিত সাগরে ঢুকতে হলে জিবুটির সামনে দিয়ে যেতে হবে, যার আর এক পাশে আবার ইয়েমেন। সেখানে যুদ্ধ চলতেছে, সেখানে ইরানিয়ান ব্যাকড হুতিরা ক্ষমতায় এসেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উপরে বম্বিং করতেছে, অর্থাৎ জিওপলিটিক্যাল হটস্পট রিজন। আবার এই ম্যাপটি খেয়াল করুন, পার্সিয়ান গালফে ঢুকে ইরাক, কাতার বা কুয়েতে যেতে হলে জাহাজকে স্ট্রেট অফ হরমুজ দিয়ে ঢুকতে হবে, যেটা ইরানের সামনে। আবার সুয়েজ খাল দিয়ে যেতে হলে জিবুটি আর ইয়েমেনের মাঝের বাব এল মানদেবের ভেতর দিয়ে জাহাজ ঢোকাতে হবে। এই দুইটি জায়গা ভয়ঙ্কর চোক পয়েন্ট। এই দুটি জায়গা অফ হয়ে গেলে গোটা বিশ্বের অর্থনীতি থমকে যাবে। এজন্য এই চোক পয়েন্টগুলো শক্তিশালী দেশগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ওই যে মানচিত্রে জিবুটি দেখতেছেন, একটা গরিব দেশ। ইন্টারেস্টিং কাহিনী শুনবেন, ওই দেশে আমেরিকা, ফ্রান্স, জাপান, ইটালি, জার্মানি, ব্রিটেন, সৌদি আরব এবং চীনেরও মিলিটারি বেজ আছে। 2017 সাল থেকে চীন সেখানে মিলিটারি বেস খুলেছে। চিন্তা করেন একটা দেশের অবস্থা। সুয়েজ খাল দিয়ে আজও বিশ্বের সিংহভাগ পণ্যের ট্রান্সপোর্টেশন হয় জাহাজে করে। ওটা বন্ধ করে দিলে তখন বাংলাদেশ থেকে ইউরোপে কোনো পণ্যবাহী জাহাজ পাঠাতে হলে গোটা আফ্রিকা মহাদেশ ঘুরে, অর্থাৎ দক্ষিণ আফ্রিকার সামনে দিয়ে ভাস্কো দা গামার সেই ঐতিহাসিক সি রুট ইউজ করে যেতে হবে। চিন্তা করেন কতদিন লাগবে। সুয়েজ খালের আশেপাশে সংঘাত হলে পণ্যের আদান প্রদান ব্যাঘাত ঘটে, ইন্স্যুরেন্স খরচ বেড়ে যায়, দাম বাড়ে, বহুত ঝামেলা হয়। এজন্য এই রুট নিয়ন্ত্রণ করতে চায় সুপার পাওয়ারগুলো। ওদিকে শ্রীলঙ্কার হাম্বানটোটা পোর্ট চীন লিজ নিয়েছে 99 বছরের জন্য। ভারত মহাসাগরে এটি একটি গুরুত্বপূর্ণ জিও স্ট্র্যাটেজিক্যাল টেক ওভার। আপাতত মেরিটাইম রুট হিসেবে ইউজ করতেছে চীন। মেজর কনফ্লিক্ট হলে ওটা মিলিটারি হাব হিসেবেও ইউজ করতে পারবে চীন। চীন সেখানে $1.5 বিলিয়ন ইনভেস্টমেন্ট করতেছে ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে। মোট কথা, চীন আপ্রাণ ট্রাই করে যাচ্ছে তার এনার্জি সাপ্লাই রুট সিকিউর করতে এবং সে সাথে সারা বিশ্বে তার ট্রেডিং রুটগুলো বিস্তার ঘটাতে, যাতে ভবিষ্যতে কোনো মেজর কনফ্লিক্টের সময় মালাক্কা প্রণালী চীনের একিলিস হিলে পরিণত না হয়। তবে চীনের সবচাইতে বড় সফলতা কি জানেন? সে সারা বিশ্বে তার পণ্যের বাজার তৈরি করতে সক্ষম হয়েছে। আফ্রিকা হোক বা এশিয়া, যে কোনো দেশ তার অবকাঠামো ডেভেলপমেন্ট করতে চীনকে ইনভলভ করতে চাচ্ছে। একে তো কম খরচে চীন কাজ করে দেয়, দ্বিতীয়ত সবাই চায় চীনের মতো হাই স্পিড রেল, চীনের মতো ইনফ্রাস্ট্রাকচার। চীন নিজেই নিজেকে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। চীনের সাংহাইতে রাতের বেলা আপনি যদি রিভার ক্রুজে ঘোরেন, চোখ ধাঁধিয়ে যাবে। চীনের বুলেট ট্রেন, ম্যাগল্যাব ট্রেন, এসবে উঠলে আপনি মুগ্ধ হবেন। চীনের রাস্তাঘাটে গাড়ি চলবে, আপনি ঝাঁকি খাবেন না। সব কিছুই সেখানে ছবির মতো। সব দেশই তো চায় এমন হতে। দেখুন, দুবাই গেলে দেখবেন খালি বিলাসিতা, আর চীন গেলে দেখবেন একটি দেশের সামগ্রিক অবকাঠামো কেমন হওয়া উচিত। সারা বিশ্বে চীন আজ ঠিকাদারি করতেছে, বিদ্যুৎ কেন্দ্র, রাস্তাঘাট, ব্রিজ, বিল্ডিং এসব বানাচ্ছে। এই চীনকে ঠেকানো আর ওই সোভিয়েত ইউনিয়নকে ঠেকানো আমেরিকার জন্য এক কথা নয়। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর অনুগ্রহ করে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এমন নতুন কোনো বিষয়ে কন্টেন্ট দেখতে চাইলে। ধন্যবাদ।